নমস্কার, আমি ডক্টর সমিতা মণ্ডল। আমি একজন মেডিকেল অফিসার সিঙ্গুর ইনস্টিটিউটে, সিঙ্গুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ শিক্ষা প্রতিষ্ঠানে আমি কর্মরত। তো আমি কিছু বলতে চাই রিগার্ডিং আমাদের নন কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে। নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে এই ডিজিজগুলো কী করে আমরা এখান থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। তাহলে প্রথমেই আসি যে নন কমিউনিকেবল ডিজিজ কী। নন কমিউনিকেবল ডিজিজ মানে ধরুন হাইপারটেনশান, ডায়াবেটিস মেলাইটাস, ক্যান্সার, ওবেসিটি, এগুলো কিন্তু সমস্তই নন কমিউনিকেবল ডিজিজ। ডায়াবেটিস আপনার কথাটা সবাই শুনেছেন, আপনারা ক্যান্সার কথাটা শুনছেন যে ক্যান্সার বাড়ছে, আপনারা দেখছেন যে অনেকেরই বাড়িতে হাই প্রেশার ধরা পড়ছে, সুগার ধরা পড়ছে। তো এইগুলো থেকে আমরা কীভাবে মুক্তি পাবো? এগুলো কি আমাদেরকে আস্তে আস্তে ঘিরে ফেলছে? এটা থেকে মুক্তি পাওয়ার কিন্তু উপায় আছে। আমরা সেগুলো নিয়ে একটু আজকে আমি আলোচনা করতে চাই, কারণ এটা অত্যন্ত প্রাসঙ্গিক। আজকে করোনা পরিস্থিতিতে আমরা এমনি শারীরিকভাবে অনেক রকম নিয়ম কানুনের মধ্যে নিজেদের জড়িয়ে ফেলেছি। রেগুলার আমাদেরকে পরিচ্ছন্ন থাকার জন্য বলা হচ্ছে, মাস্ক পরার কথা বলা হচ্ছে, আমাদেরকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মেলামেশা করার কথা বলা হচ্ছে। কিন্তু এটা তো শুধু করোনার জন্যে। তার সঙ্গে আর একটা জিনিস আমরা আস্তে আস্তে আমাদেরকে অ্যাফেক্ট করে যাচ্ছে, সেটা হচ্ছে বসে থাকা। আমরা অনেকটা সময় বসে থাকছি। আগে বেড়াতে যেতাম, মানুষের সাথে মেলামেশা করতাম, একটু হাঁটা চলা, একটু পার্কে যাওয়া, তো শারীরিক পরিশ্রমটা একটু বেশি হতো। হেঁটে হেঁটে স্কুলে কলেজে যাওয়া, তো এইগুলো কিন্তু বাচ্চাদেরও বন্ধ হয়ে গেছে অনেকটাই, বড়দের তো বটেই। ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়েছে, যার ফলে আমরা কিন্তু শারীরিকভাবে সবাই অনেক বেশি কম পরিশ্রম করছি। সেই তুলনায় কিন্তু আমাদের খাওয়াটা সেই অর্থে কমেনি। আমরা যেমন খেতাম সেরকমই খাচ্ছি, কিন্তু শারীরিক পরিশ্রমের দিক থেকে আমরা অনেকটা কম পরিশ্রম করছি। যতটা হওয়া উচিত ততটা আমরা করছি না। তো এর ফলশ্রুতি কী হচ্ছে? আমাদের শরীরে ফ্যাটটা জমে যাচ্ছে। আমরা বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই কিন্তু আমরা একটা অন্য ধরনের রোগের শিকার হচ্ছি। সেইগুলো ইনফেকশান নয়, সেইগুলো হচ্ছে আপনার লাইফস্টাইল, মানে আমাদের এই জীবনশৈলী যে পরিবর্তন হয়েছে। আমরা দীর্ঘক্ষণ বসে ঘরে থেকে বিভিন্ন অফিসের কাজ, স্কুলের পড়াশোনার কাজ, বাড়ির কাজ, এগুলো সব ঘরে বসে করার চেষ্টা করছি বা অনলাইন কম্পিউটারের সামনে বসে করার চেষ্টা করছি। তাতে কিন্তু আমাদের শরীরের যেটা শক্তি পরিশ্রমের দ্বারা বেরিয়ে যায় সেটা কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের শরীরে ফ্যাট বাসা বাঁধছে। শুধু যে আমরা ওজন বৃদ্ধি হচ্ছে তা নয়, তার সঙ্গে আমাদের ভিসেরাল ফ্যাট, মানে আমাদের লিভার, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, প্যানক্রিয়াস, অ্যাবডোমেন, পেটে, বেলি, সেই সব জায়গাতে আমাদের কিন্তু ফ্যাট জমছে। এবং এই ফ্যাট জমাটা কিন্তু তার সঙ্গে অনেক বিপদ ডেকে আনছে, যেমন হাই ব্লাড প্রেশার হচ্ছে, ব্লাড সুগার হচ্ছে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়ছে, কারণ হার্টের রক্তনালীগুলো কোলেস্টেরল জমে যাচ্ছে। ফ্যাট তো অনেক রকম হয়, ফ্যাট ভালো ফ্যাট, খারাপ ফ্যাট হয়। তো এখন আমাদের শরীরে বেশি খারাপ ফ্যাট তৈরি হয়ে যাচ্ছে। সেই ফ্যাটটা কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকল করে দিচ্ছে। আমাদের কিডনি কাজ করছে না, আমাদের চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, আমাদের হার্টে ব্লক হচ্ছে, হার্ট অ্যাটাক যেটাকে বলছি, সেই হার্ট অ্যাটাকের সংখ্যা বাড়ছে। হঠাৎ হাই প্রেশার হয়ে যাচ্ছে, হাই প্রেশারটা কন্ট্রোল না হলে সেখান থেকে স্ট্রোক হয়েও মানুষের মৃত্যু, এবং সেটা খুব অল্প বয়সেই হচ্ছে। আগে যেটা 60-70-এর ওপরেই দেখা দিত, এখন সেটা
40-30-এর মধ্যেও এই রোগগুলো আমাদের ফিরে আসছে, কারণ বাচ্চারা সেভাবে শারীরিক পরিশ্রম করছে না বা করার সুযোগ পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সাবধান হওয়ার যথেষ্ট সময় এসে গেছে। আমরা এই রোগগুলোকে কিন্তু প্রতিহত করতে পারি, মানে এগুলো সবই প্রিভেন্টেবল। তো কিভাবে প্রতিহত করব সেগুলো খুব কঠিন নয়, একটুখানি জানতে হবে। যেমন আমাদের প্রথমেই বলছি যে খাওয়া দাওয়া, কয়েকটা নিয়ম মানতে হবে। যেমন খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। কীরকম নিয়ম? খাওয়া দাওয়া মানে আমরা 3 রকমের ফুড গ্রুপ জানেন, মেন 3টে, যে কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন। কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আমাদের একটু কম পরিমাণে খেতে হবে। কার্বোহাইড্রেট কোনগুলোতে আছে? ভাত, রুটি, তারপরে আপনার চিড়ে, মুড়ি, আমরা যেগুলো বাঙালিদের মেন খাবারগুলো আছে সেগুলোর মধ্যে এগুলোই কার্বোহাইড্রেটটা বেশি থাকে। এবারে হচ্ছে আপনার আরও যে মাটির তলার যে আলু, হ্যাঁ, আলু, তারপরে রাঙা আলু, এগুলো কার্বোহাইড্রেট। তো আমাদের খাওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে, পরিমাণটা একটু কমাতে হবে। যে যতটা, যদি তার ওজন বেশি থাকে সে তার সেই অতটা পরিমাণে সে খাবে না। আমি ক্যালোরি নিয়ে কথা বলতে চাইছি না, কারণ এটা জটিল হয়ে যাবে। আমি খুব সহজ করে বলছি। ধরুন যার ওজনটা হওয়া যতটা উচিত সেটা আমরা তো মাপি BMI দিয়ে, তার উচ্চতা এবং তার সেই অনুযায়ী একটা তার ওজন হয়। বয়স, উচ্চতা, ওজন সব কিছু একটা তার পরিমাপ আছে। কিন্তু সেটা মেপে দেখার কথা আমি বলছি না, কিন্তু তার যদি ওজন অতিরিক্ত হয়, ওয়েট আর হাইট, এই দুটোকে আমরা যদি ক্যালকুলেট করি, সেখান থেকে আমরা BMI পাই, বডি মাস ইন্ডেক্স, BMI বলা হয়। সেই BMIটা কারোর যদি বেশি হয়, বেশি বলতে সেটা যদি তার 25 বা তার ওপরে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে ওজন কমানোর দিকে মন দিতে হবে। তো সেই BMIটা আপনারা হিসাব করতে পারেন, যে যার নিজের উচ্চতাটা দেখলেন এবং তার সাথে তার ওজনটা মেশিনে দেখে নিলেন। এবারে সেখান থেকে আপনি গুগলে দিলেই আপনার BMI আপনার হিসেব করতে পারবেন। সেটা হচ্ছে BMI হচ্ছে ওয়েট বাই হাইট ইন মিটার তার হোল স্কোয়ার। তো সেখান থেকে আমরা একটা BMI পেলাম। এবার এই BMI যদি 25-এর বেশি হয়, তার মানে আপনাকে ওজন কমানোর দিকে মন দিতে হবে। তো সে ওজন কমানো কী করে সম্ভব? সেটার জন্য প্রধান আমি বলেছি খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া বলতে কি, আমরা যতটা খাই, ভাত, রুটি, আমরা রেগুলার 3টে মিল আমাদের থাকে, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার। তো সেই লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার 3টেতেই কিন্তু আমাদের রাইস বা রুটি যেগুলো আমরা খাই, ভাত, রুটি, মুড়ি, এই 3টেই তো আমাদের বেশি থাকে কার্বোহাইড্রেট হিসেবে। এগুলো আমরা কিন্তু কমিয়ে দেবো যার যতটা সম্ভব। যে আগে ধরুন হিসেবে বলি, যে 2টো রুটি বা 3টে রুটি খায়, সে কমিয়ে 1টা রুটি করবে। যে 6টা খায়, সে আস্তে আস্তে কমিয়ে প্রথমে 4টে, তারপরে 3টে করে তাকে কিন্তু একটু খাবারটা পরিমাণটা কমাতে হবে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা ভাতের পরিমাণ, সে যদি 2 বাটি ভাত খেত, তাহলে তাকে প্রথমে আস্তে আস্তে কমিয়ে 1 বাটি ভাতে আনতে হবে। তারপরে আস্তে আস্তে আরও একটু কমিয়ে 1 কাপ ভাতে আনতে হবে, যাতে তার কার্বোহাইড্রেটের পরিমাণটা খাবারে কম থাকে। তো ভাত, রুটি, মুড়ি সবগুলোই যেহেতু চিড়ে, এই সমস্ত খাবারগুলোই কিন্তু কার্বোহাইড্রেট জাতীয়। এগুলো আমাদের টার্গেট থাকবে, এগুলো আমরা কম খাবো। তারপরে কি আসলো? প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন মানে মাছ, ডিম, মাংস, এগুলো জানেন প্রোটিন জাতীয় খাবার। তো এগুলো আমাদের যতটা শরীরের ওজন, সেই অনুযায়ী আমাদের প্রোটিনটা খাওয়া উচিত। তো আমাদের প্রতি কেজিতে 1 গ্রাম প্রোটিনই যথেষ্ট। যদি আমার ওজন 70 কেজি হয়, তাহলে আমার 70 গ্রাম প্রোটিন যথেষ্ট। তো আপনার একটা মাছ বা 1 বাটি ডাল সারাদিনে হলেই কিন্তু সেই প্রোটিন আমরা পেয়ে যাচ্ছি। প্রোটিন কিন্তু খুব বেশি দরকার হয় না। আর মাছ বা ডিম আপনি যেটাই খেতে পারেন, কোনো অসুবিধে নেই। যদি কারোর হাই কোলেস্টেরল থাকে, তাহলে তিনি সেটা ক্ষেত্রে তিনি ডিমটা কম খাবেন, মাছটা
খেতে পারেন, ছোট মাছ। কোলেস্টেরলটা প্রাণীজ প্রোটিনে বেশি থাকে, মাছ ডিম মাংসে কোলেস্টেরল থাকে। তো সেই ক্ষেত্রে উদ্ভিজ্জ প্রোটিন মানে ধরুন সয়াবিন, ডাল, সেইগুলো দিয়ে আপনারা, ওগুলো কোলেস্টেরল থাকে না, সেইগুলো দিয়ে কিন্তু আপনারা প্রোটিনের অভাব মেটাতে পারেন। তো প্রোটিনের কথা বললাম, আর কি রইল, এইবারে হচ্ছে আপনার ফ্যাট আমরা তো তরকারিতে যখন রান্নাবান্না করি তেল দিয়ে ব্যবহার করি, যে তেলটা ব্যবহার করি ওটাই হচ্ছে ফ্যাট। তো তেল একটু আপনাকে কমই খেতে হবে, কারণ ফ্যাটটা ডাইরেক্ট শরীরে গিয়ে আপনার যোগ হয়ে যাচ্ছে। যদি অলরেডি আপনার ওজন বেশি থাকে তাহলে তেলটা আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তাহলে অল্প তেল দিয়ে রান্না, সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে মাসে প্রতি একজন মানুষের জন্য 600 গ্রাম তেল যথেষ্ট, যদি তার কোনো রকম ওভারওয়েট না থাকে। আর যদি তার ওজন বেশি থাকে সেই তেল কিন্তু আরও কম দিয়ে তাকে খাওয়া দাওয়া করতে হবে। এটা খুব সহজভাবে আমি বললাম। আর নুনের ক্ষেত্রেও তাই, যারা প্রেশারের রুগী আছেন নুনটা একটু কম রাখবেন। তো পরিমিতভাবে মশলা আপনারা যেমন ইউজ করেন খুব পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু নুন, তেল, হ্যাঁ। আর একটা জিনিস যেটা আমাদের খুব বলার দরকার, সেটা হচ্ছে চিনি মানে আমরা যেটা বাজার থেকে কিনে আনছি চিনি, ডাইরেক্ট আমরা চায়ে মিশিয়ে খাচ্ছি, কোনো রকম সবজিতে মিশিয়ে খাচ্ছি, বা কোনো রকম যে কোনো রকম ফুড প্রিপারেশান, পায়েস, মিষ্টি, তো সেগুলোতে আমরা চিনি ব্যবহার করি। তো চিনির ব্যবহার কিন্তু আমাদের শরীরকে শেষ করে দিচ্ছে। চিনিটা কিন্তু গ্লুকোজ, মানে এটা ডাইরেক্ট শরীরে গিয়ে আপনার ফ্যাট তৈরি হয়ে যাচ্ছে। আমরা যে ফ্যাট খেলে ফ্যাট হবে এমন কিন্তু না, চিনিও কিন্তু বডিতে গিয়ে ফ্যাট হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা চিনি কিন্তু একেবারেই খাবো না, খুব কম পরিমাণে। যারা আমাদের ওজন বেশি হয়ে যাচ্ছে, যারা আমাদের একটু বয়সের দিকে যাচ্ছি, আমাদের কিন্তু চিনি বাদ দিয়ে জীবনে রান্না বান্না সব কিছু ওটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা একটা অভ্যেস হয়ে গেলে কোনো অসুবিধা নেই। তো আমরা তাহলে কী বাদ দিচ্ছি? প্রোটিন জাতীয় খাবার আমরা রেগুলার ডাল বা মাছ যে যেমন খাবেন সেটা আমরা যেমন খাবো। কার্বোহাইড্রেট, ভাত, রুটি, আলু, এগুলো অল্প পরিমাণে খাবো না আমি বলিনি, অল্প পরিমাণে খাবো। এবং যেটা ফ্যাট জাতীয়, তেল জাতীয় খাবার, সেটা কিন্তু যারা ওজন একটু বেশির দিকে তারা কিন্তু খুব কম তেল দিয়ে রান্নাবান্নার চেষ্টা করব। আর ডাইরেক্ট চিনির ব্যবহার আমরা কিন্তু একেবারেই কমিয়ে দেবো, কারণ চিনি আর ফ্যাট ব্যাপারটা কিন্তু একই। ফ্যাট ডাইরেক্ট শরীরে যাচ্ছে, চিনি শরীরে গিয়ে ফ্যাট তৈরি হয়ে যাচ্ছে, আমাদের লিভারে গিয়ে ও ফ্যাট তৈরি হয়ে যাচ্ছে। কেন বারণ করছি চিনি খেতে? এই চিনিটা ডাইরেক্ট গিয়ে আপনার লিভারে বসে ওটা কিন্তু ফ্যাটি লিভার করে দিচ্ছে। আবার আর একটা জিনিস আপনাকে বলবো, আর এক ধরনের সুগার, সবাই নাম শুনেছেন, ফ্রুক্টোজ একটা সুগার, গ্লুকোজ একটা সুগার, দুটোই কিন্তু চিনি। অনেকটা ফ্রুট জুসে যে আমরা দেখতে পাই, ফ্রুট জুসে অনেক চিনি থাকে। তো চিনিটাকে আমরা অ্যাভয়েড করব। তাহলে ফ্রুক্টোজ যে থাকে, ফ্রুক্টোজ কোথায় থাকে? ফ্রুক্টোজ বিভিন্ন ফ্রুট জুসে থাকে, কোল্ড ড্রিঙ্কসে থাকে, আর ইয়েতে থাকে আপনার ফলে, মিষ্টি মিষ্টি ফলগুলো আমরা যেগুলো খাই, যেমন ধরুন তরমুজ, তারপরে আপেল, তারপর আপনার সুইটস ফ্রুট, যে কোনো সুইট ফ্রুট, সেগুলো নাশপাতি বলুন, কলা বলুন। তো এই যে ফলগুলো, এই মিষ্টি মিষ্টি ফলগুলো, সেগুলো কিন্তু একটু কম খাওয়াই ভালো, পরিমাণে কম খেতে হবে, কারণ ডাইরেক্ট ফ্রুক্টোজ এখান থেকে গিয়ে আপনার শরীরে গিয়ে ওটা ফ্যাট তৈরি করবে। ফ্রুক্টোজ একদম ডাইরেক্ট লিভারে গিয়ে ফ্যাট তৈরি করবে, এবং আপনি বুঝতেই পারবেন না। বিশেষ করে আমের সময় আম খেয়ে অনেকেরই ফ্যাটি লিভার হয়ে যায়, বুঝতেই পারা যায় না যে এটা কী করে হলো। আমরা ভাবছি ফ্যাট তো খাচ্ছি না, আমি তো ফল খাচ্ছি, আমি তো সুন্দর ডায়েট করছি, আমি তো কোনো নিয়মকানুনের বাইরে যাচ্ছি না, হঠাৎ করে ফ্যাটি লিভার হলো কী করে? কিন্তু অ্যাকচুয়ালি ফ্রুক্টোজটা সেক্ষেত্রে, বা কেউ বাচ্চারা দেখুন ওই ক্যান সোডা ওই সবগুলো খায়, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে স্কুল থেকে এসে, আগে স্কুল থেকে এসে খেতে, এখন বাড়িতে এমনি এমনিই বসে বসে
ফ্রিজ থেকে খুলে তারা এইসব ফ্রুট জুস বা ক্যান সোডা এসবগুলো খাচ্ছে। তো তারা দেখা যাচ্ছে বাচ্চাদেরও ফ্যাটি লিভার এসে যাচ্ছে। তারপরে ধরুন চিপস খাচ্ছে, সল্টেড ফুডও যেমন খারাপ, সেখান থেকে তাদের হাই প্রেশার দেখা দিচ্ছে। আর এই সমস্ত ফ্রুট জুস বা কোকাকোলা বা কিছু কোনো কোল্ড ড্রিঙ্কস থেকে এগুলো কিন্তু আমাদের শরীরে ফ্যাটি লিভার তৈরি করছে। তো আমাদের এগুলো কিন্তু আমাদের খাবার থেকে বাদ দিতে হবে। তাহলে দেখুন, আমরা মেন 3টে খাবারের কথা বললাম, আর একটা আমাদের অ্যাড করতে হবে কি, খাবারে রেগুলার ভেজিটেবলস অ্যাড করতে হবে। গ্রিন লিফি ভেজিটেবল আপনারা জানেন, সবুজ শাক পাতা অবশ্যই প্রতিদিন খাওয়া দরকার। হ্যাঁ, সেই ক্ষেত্রে বাচ্চাদেরও খাওয়া দরকার, বড়দের এবং সব বয়সে কিন্তু আমাদের প্লেটে যেন একটু শাকটা থাকে। শাক এবং সবুজ শাকসবজি দিয়ে তৈরি রান্না বা ভেজিটেবল যেন অবশ্যই থাকে। তো এটা হলে আমরা কি খাবো। এবারে নেক্সট হচ্ছে কি, কখন খাবো। কখন খাবোটা কিন্তু প্রচণ্ড জরুরি। আমরা যারা ভারী, যাদের ওজনটা বেশি হয়ে গেছে, বিএমআই বেশি 25-এর ওপরে, তাদের যেহেতু বিএমআই বেশি, ওজন থেকেই কিন্তু বিভিন্ন রকম সুগার এসে যেতে পারে, প্রেশার এসে যেতে পারে। ওবেসিটি তো বটেই, ওবেসিটি একটা অসুখ, এবং তার সঙ্গে হার্টের অসুখ, স্ট্রোক, ক্যান্সার, এগুলো সবই এসে যেতে পারে। আরও একটা ভয়ঙ্কর অসুখ হচ্ছে ডিমেনশিয়া, অ্যালজাইমার ডিজিজ। তো এইগুলো চলে আসার জন্য আমাকে কিন্তু কী করতে হবে, এইসব খাওয়ার টাইমিংগুলো ইম্পর্টেন্ট করে সেট করতে হবে। এই যে টাইমিং নিয়ে কিন্তু এর কথা আমি আগে কখনো বলিনি। আমি নিজেই খুব রিসেন্টলি আমি এটা নিয়ে একটু পড়াশোনা করেছি যে খাবার টাইমিংটা কেন গুরুত্বপূর্ণ। এটার কারণ হচ্ছে, এটা আমি যার রেফারেন্সে বলছি, উনি হলেন একজন ডক্টর। উনি ক্যানাডার টরন্টোতে উনি নেফ্রোলজিস্ট, ডক্টর জেসন ফাং। উনি এ বিষয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন, এবং ওনার যে ট্রিটমেন্ট সেন্টার আছে সেখানে কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজে যারা ভুগছে তাদেরকে উনি এই ডায়েট থেরাপি এবং বিভিন্ন রকমের ওনার ডায়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম দিয়ে উনি কিন্তু ওষুধ ছাড়াই বা খুব সামান্য ওষুধে মানুষদেরকে সুস্থ করে তুলেছেন এবং তাদের জীবনটাকে পাল্টে দিয়েছেন। আপনারা সেটা নেটে সার্চ করলেই দেখতে পাবেন, ডক্টর জেসন ফাং। ওনার ভিডিওগুলো আপনারা দেখে নিজেরাও অনেক কিছু জানতে পারবেন। তো আমিও সেখান থেকেই জেনেছি, এবং আপনাদেরকে যারা ওটা ভিডিওটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, বুঝতে অসুবিধা হবে, তাদের জন্য আমি বাংলাতেই এই ভিডিওটা করলাম, কারণ এটা অত্যন্ত জরুরি। আমরা নন কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম, আমাদের ভারত সরকার এটা শুরু করেছেন, আমাদের সব জায়গাতেই এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। আমরাও এটা চেষ্টা করব, কিন্তু তার সঙ্গে আমাদের জীবনধারা কিছুটা আমাদের পরিবর্তন করতে হবে। শুধু ব্লাড প্রেশার রেগুলার চেক আপ করা, ব্লাড সুগার রেগুলার দেখা, তাকে কন্ট্রোলে রাখা, এগুলো যেমন আমরা করব, কি তার সঙ্গে আমরা কিন্তু খাওয়া দাওয়া যেমন আমরা করব নিয়ম মেনে, তার সঙ্গে আমরা কখন খাবো এটাও কিন্তু ডক্টর জেসন ফাং আমাদের খুব পরিষ্কার করে বলেছেন। কখন খাবো বলতে, আমাদের ওনার মত অনুযায়ী ইনসুলিন যে হরমোন আমাদের শরীর থেকে বেরোয় প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে, সেই ইনসুলিন হরমোনের ইমব্যালেন্স হলে তখন আমাদের কিন্তু সুগারটা হয়। তো ইনসুলিন হরমোনের ইমব্যালেন্স কখন হয়, যখন আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট খাই, ভাত রুটি যদি বেশি খাই, গ্লুকোজ যদি বেশি খাই, সেক্ষেত্রে আমাদের ইনসুলিন ইমব্যালেন্স হতে পারে। বা অতিরিক্ত যদি ফ্যাট আগে থেকেই তার শরীরে থাকে, বা ফ্যাট জাতীয় অতিরিক্ত খাবার সে খায়, তাহলেও তার শরীরে ফ্যাট ডিপোজিশন হচ্ছে। তো যে কোনোভাবেই যদি শরীরে ফ্যাট ডিপোজিশন হোক না কেন, সে গ্লুকোজের মাধ্যমে বা ডাইরেক্ট ফ্যাটের মাধ্যমে, যেভাবেই হোক না কেন, তাহলে কিন্তু আমাদের শরীরে ইনসুলিনটা ইমব্যালেন্স মানে কি, ইনসুলিনটা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমাদের শরীরে ইনসুলিন থাকা সত্ত্বেও সে ঠিকমতো কাজ করতে পারছে না, এবং ইনসুলিনের কাজ যেটা, ওরা হচ্ছে ফ্যাট তৈরি করে। আমরা কিছু খাবার যখন খেলাম, গ্লুকোজ খেলাম, যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে শরীরে কিন্তু ইনসুলিন সিক্রেশন হয় প্যানক্রিয়াস থেকে, এবং সেই ইনসুলিনের কাজ হলো সেই খাবার থেকে ফ্যাট তৈরি করা, এবং সেই ফ্যাটটা গিয়ে কোথায় জমে যায়, বিভিন্ন শরীরের বিভিন্ন টিস্যু, বিভিন্ন অঙ্গে জমে যায়, এবং সেটা লিভারেও জমে যায়।
তো আমরা সেই ফ্যাটগুলোকে যাতে বেশি না জমতে পারে আমরা ওই জন্য ইনসুলিন ইমব্যালেন্সটাকে কারেক্ট করব। তো ইনসুলিন ইমব্যালেন্স বা ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কারেক্ট করার জন্য নিয়মটা কি উনি যেটা বলেছেন যে আমরা ইনসুলিনের কার্যকারিতাটাকে যদি দেখি, ইনসুলিনের কার্যকারিতা হচ্ছে দিনের বেলায়, ওরা রাত্রিবেলায় কাজ করে না। দিনের বেলায় মানে সকালবেলায় আপনার ডে টাইম, যেটা সার্কেডিয়ান রিদম বলে, যে আমরা মানুষ যেমন দিনের বেলায় জাগে রাত্রিবেলা ঘুমায়, আমাদের ইনসুলিনও তেমনি দিনের বেলায় তার কাজ করে। দিনের বেলা ইনসুলিনের কাজই হচ্ছে গ্লুকোজের ওপরে, গ্লুকোজ মেটাবলিজম, গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো তার মেটাবলিজমে ইনসুলিন কাজ করে। তো ইনসুলিনকে আমরা যদি কন্ট্রোলে রাখি তাহলে আমরা ইনসুলিনকে দিনের বেলায় কাজ করতে অ্যালাউ করব। তার মানে কি, আমরা দিনের বেলায় খাবার খাবো, যা ব্রেকফাস্ট লাঞ্চ, হ্যাঁ, আমরা দিনের বেলায় খাবো এবং ডিনারটাও আর্লি করে নেবো, মানে সন্ধ্যে 7টার মধ্যে আমরা চেষ্টা করব আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেলা। মেন 3টে মিল আমি বললাম, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। আমরা যদি এটা 8 থেকে 10 ঘন্টার মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করি, লাঞ্চ ব্রেকফাস্ট আর ডিনার, মানে ধরুন সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে, বা সকাল 8টা থেকে বলবো না, সকাল ধরুন 11টা থেকে বা 10টা থেকে রাত সন্ধ্যে 7টার মধ্যে। কী কারো যদি অফিসে বেরোনো থাকে উনি হয়তো 9টা থেকে স্টার্ট করলেন, ব্রেকফাস্টটা 9টায় করলেন, কিন্তু বিকেলের প্রসেসটা ডিনারটা উনি সন্ধ্যে 7টার মধ্যে করে ফেললেন। মানে আমি উইন্ডো পিরিয়ড ফর ফিডিং একটা ভাগ করছি, আর একটা কী করছি, ফাস্টিং পিরিয়ড, মানে আমার উপোসের সময়। আমি উপোসটা কতক্ষণ করব, আমি সন্ধ্যাবেলা 7টার পর থেকে আর কিন্তু আমি খাবার খাবো না, আমি জল খেয়ে থাকবো। 7টার পর থেকে আমি আমার কাজকর্ম যা করলাম আমি জল খেয়ে থাকলাম, আবার পরের দিন সকালবেলা আমি আবার 9টা, 9:30, 10টা, যতক্ষণ আপনার সম্ভব আপনি, তারপরে আপনি ব্রেকফাস্টটা করলেন। আর এই যে ফাস্টিং পিরিয়ড যেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলা হচ্ছে, এটা প্রতিদিনই আপনি করবেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে আপনার লিভারকে এই সময় আপনি একটু আরাম দিচ্ছেন, লিভার গ্লুকোজ মেটাবলিজম করে, ইনসুলিন প্যানক্রিয়াস থেকে বেরোয়, ইনসুলিনও রেস্ট পাচ্ছে, আপনার লিভার আর প্যানক্রিয়াস রেস্ট পাচ্ছে, এবং যে বডিতে যে আপনার যে স্টোর ফ্যাট আছে, বডিতে গ্লুকোজটা ফ্যাট হিসেবে স্টোর হয়ে যায়, সেই গ্লুকোজ আর ফ্যাট থেকে তারা বডি নিজেই অ্যাক্টিভ হয়ে ওই ফাস্টিং পিরিয়ডে আপনার শরীরকে শক্তি যোগাবে, তাতে বডি স্টোর ফ্যাটটা আপনার কমতে আরম্ভ করবে। তো এটাই হচ্ছে খুব সহজ করে আপনার বডির গ্লুকোজ মেটাবলিজমটা যদি আমরা ফিরিয়ে আনবো, যাতে আমরা শরীরে আর ফ্যাট জমতে দেব না। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ফ্যাটি লিভার হবে না, আমাদের ডায়াবেটিস হবে না, আমাদের হাই প্রেশার হবে না, কারণ এই ফ্যাটটাই হার্টের নালিতে, রক্তনালীতে গিয়ে ব্লক করে দিয়ে আমাদের হার্ট অ্যাটাক করে। তো আমাদের হার্টের ডিজিজ হবে না, আমাদের কোনো রকম ইভেন ক্যান্সারও হবে না, ডিমেনশিয়া হবে না, কারণ ব্রেনকেও আমরা সুযোগ দিচ্ছি, ব্রেনও অন্তত এই সময় নিজেদের প্রোটিন, যে খারাপ প্রোটিনগুলো ব্রেনে বসে, হ্যাঁ, অ্যালজাইমার ডিজিজ তৈরি করে, সেই ব্রেনও নিজেদেরকে এই সময় কিন্তু ময়লা পরিষ্কার করার মতো প্রোটিন পরিষ্কার করে। কারণ আমি ইনসুলিনকে কোনো জায়গাতেই আমি তার ফাংশন করতে দিচ্ছি না, ইনসুলিনকে আমরা রেস্টে রাখছি, আমাদের গ্লুকোজকে আমরা বাইরে থেকে কোনোভাবেই অ্যালাউ করছি না। সুতরাং আমাদের বডির নিজের শরীর থেকে তার ফ্যাট, গ্লুকোজ, তার পরিমাণ মতো যা যা প্রয়োজনীয় জিনিস, বডি কিন্তু এই সময় নিজের ফাংশনটা অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভেট হয়। অন্যান্য হরমোন, ইনসুলিন ছাড়া যে আদার হরমোনগুলো আছে, কর্টিজল, নরঅ্যাড্রিনালিন বা গ্লুকাগন, সেই হরমোনগুলো তখন কাজ করে এবং তারা তার বডিকে কিন্তু একটা নর্মাল মেটাবলিক পজিশনে নিয়ে আসে, বডি কিন্তু আগের থেকে অনেক রিকাভার করে। এটা ন্যাচারাল প্রসেসে একটা বডি রিকাভার করছে, তাতে আপনি সুস্থ হয়ে উঠবেন। আপনার কিন্তু সেই ক্ষেত্রে কোনো রকম শারীরিক কোনো সাইড এফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু নেই এই পদ্ধতি। তাহলে সাউন্ড আসছে।
তাহলে এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনে একটা পরিবর্তন আসবে এবং সেটা খুব তাড়াতাড়ি। এটা আমার নিজের ক্ষেত্রে করে দেখেছি, 1 মাসের মধ্যে একটা চেঞ্জ বোঝা যায় এবং তাতে আপনার মেমোরি বলুন, যে স্মৃতিশক্তি বলুন, আপনার কগনিশন বা বুদ্ধিমত্তা বলুন, সেগুলো কিন্তু ফিরে আসবে। বিশেষ করে যাদের মহিলাদের ক্ষেত্রে যাদের মেনোপজ হয়ে গেছে, আর 40-45-এর পরে আমাদের ওভারি কাজ করে না, ইউটেরাস সেক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল যেটা সেটা বন্ধ হয়ে যায়। তো সেই ন্যাচারাল একটা প্রসেস, এই প্রসেসে যে আমাদের একটা শারীরিক কিন্তু কার্যক্ষমতা বলুন বা কোনো বিভিন্ন রকমের মানসিক ভারসাম্য পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়, একটা ডিপ্রেশন আসে, একটা কাজ করার উইকনেস আসে, এনার্জিটা কমে যায়। তো সেই যে সমস্যাগুলো ইস্ট্রোজেন কমানোর জন্যে এই সমস্যাগুলো হয়, ওভারিতে ইস্ট্রোজেন বেরোয়, সেই ইস্ট্রোজেন আর কাজ করে না। তো এই যে একটা পরিস্থিতি, এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, কিন্তু সেটাতে কত সাইড এফেক্ট হয়, প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া হয়। সেই সমস্যাগুলো কিন্তু ইনসুলিনের যে ইমব্যালেন্স বা ইনসুলিন রেজিস্ট্যান্স, সেগুলো আরও বাড়িয়ে দেয়। তো মেয়েদের ক্ষেত্রে আরও বেশি একটা কেমন একটা ডিফিকাল্ট একটা ক্রাইসিস পিরিয়ড চলে আসে। তার হঠাৎ করে তার বডি ওজনটা বাড়তে থাকে, তার কাজ করার ক্ষমতা কমতে থাকে, তার মানসিকভাবে সে ডিপ্রেসড হয়ে পড়ে। হ্যাঁ, তো এই যে একটা নেগেটিভিটি তৈরি হয়, সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের এই ইনসুলিন কে ঠিকমতো ব্যবহার, আমাদের শরীরের ইনসুলিনকে ঠিকমতো ব্যবহার করা জরুরি। সেক্ষেত্রে কিন্তু আমাদের ডায়াবেটিস হবে না, আমাদের ব্লাড প্রেশার হবে না, শুধু